আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবার লাইভে চলে আসলাম দ্বিতীয় ক্লাসটি নেওয়ার জন্য। তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছে তারা তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং এই ভিডিওটি তোমাদের ওয়ালপেপার অর্থাৎ ফেসবুকের যে হিস্টোরি চ্যাট রয়েছে সেখানে শেয়ার করে দাও। তোমাদের সকল বন্ধুদেরকে আমাদের এই ক্লাসটিতে যুক্ত করো। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আজকে আমরা এই ক্লাসটিতে যে সুযোগ ব্যয় রেখা রয়েছে এবং অর্থ ব্যবস্থা রয়েছে সেই সুযোগ ব্যয় এবং অর্থ ব্যবস্থাগুলো আলোচনা করব। এবং আমার কথাগুলো আমার ব্ল্যাকবোর্ডটি দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো। আমাদের আজকের আলোচনার টপিক হবে সুযোগ ব্যয় এবং অর্থ ব্যবস্থা। এটা বিশেষ করে আমাদের যে দিনাজপুর বোর্ড, এই দিনাজপুর বোর্ডে এই অর্থ ব্যবস্থাটা বেশিরভাগ সময়ই বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো যারা যারা এই ক্লাসটিতে অর্থ ব্যবস্থা বোঝো না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ক্লাসটি তাড়াতাড়ি নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ, সবাই বেশি বেশি বন্ধুদেরকে মেনশন দাও যাতে সবাই আমাদের এই লাইভটিতে যুক্ত হতে পারে। তো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি উৎপাদন সম্ভাবনা রেখা, আরো আলোচনা করেছি দুষ্প্রাপ্যতা, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম লেকচারে। তো যারা যারা আমাদের প্রথম লেকচারটি দেখো নাই তারা আমাদের আমার এই পেজটির নিচে দেওয়া আছে, আমি ভিডিও শেষে কমেন্ট বক্সে লিংকটি দিয়ে দিব, তোমরা সেখান থেকে প্রথম ভিডিওটি দেখতে পারো। আশা করি অনেকটাই উপকৃত হবে। তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছো তারা অতি তাড়াতাড়ি মেনশন করো নিজেদের বন্ধুদেরকে যাতে সবাই আমাদের এই লাইভটিতে যুক্ত হতে পারে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে লেকচার 2। সেটা হচ্ছে কালকে আমরা লেকচার 1 আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব লেকচার 2। আমাদের টপিকটা হচ্ছে, আমরা প্রথমত যে টপিকটা, আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে সুযোগ ব্যয় এবং দুই নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এইচএসসি ব্যাচ 2026-27 অথবা বর্তমান এইচএসসি ব্যাচ 2025 তাদের সকলের জন্য এই দুটো টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ডে এই দুটো টপিক থেকে প্রশ্ন আসে। তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছে, লাইভটি এইচএসসি ব্যাচ 26-27 অথবা নিজেদের গুরুত্বপূর্ণ যারা বন্ধু রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ আজকের আলোচনার বিষয় হতে যাচ্ছে লেকচার 2 সুযোগ ব্যয় এবং অর্থ ব্যবস্থা। তো আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুযোগ ব্যয়। লেকচার 2 আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা আমরা প্রথমত জানবো। সুযোগ ব্যয়ের সংজ্ঞা হচ্ছে, সুযোগ ব্যয় কাকে বলা হয়? অর্থাৎ একটি ইচ্ছা পূরণ করার জন্য অপর যে সর্বোত্তম ইচ্ছাটি ত্যাগ করতে যে সময়ের প্রয়োজন হয়, যে সময়ের অপচয় হয়, তাই হলো সুযোগ ব্যয়। বুঝতে পারছো যে একটি ইচ্ছা পূরণ করার জন্য অপর সর্বোত্তম ইচ্ছাটি ত্যাগ করতে যে সময়ের অপচয় হয় তাকে সুযোগ ব্যয় রেখা বলা হয়। বোঝাইতে পারছি কি যে সুযোগ ব্যয় কি? একটি ইচ্ছা পূরণ করার জন্য অপর সর্বোত্তম ইচ্ছাটি ত্যাগ করতে যে সময়ের অপচয় হয় তাকে সুযোগ ব্যয় বলা হয়। সুযোগ ব্যয় কি?
একটি ইচ্ছা পূরণ করার জন্য অপর সর্বোত্তম ইচ্ছাটি ত্যাগ করতে যে সময়ের অপচয় হয় তাকে সুযোগ ব্যয় বলা হয়। যেমন যেমন একটা ব্যক্তি, যেমন হচ্ছে কি একটা উদাহরণ বলি, এক্সাম্পল বলি একটা, যেমন একটা ব্যক্তি দুইটা কাজ করবে। কয়টা কাজ? একটা ব্যক্তি দুইটা কাজ করবে। তার প্রথম কাজটা হচ্ছে সে কি করবে? তার প্রথম কাজটি হচ্ছে সে বাজারে যাবে প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য। কি করার জন্য? প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য সে কি করবে? বাজারে যাবে। এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সে বাজারে যাবে এই জন্য ঘোরার জন্য। এখানে কি করছে? একটা ব্যক্তি দুইটা কাজ করছে। একটা হচ্ছে বাজারে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য বাজারে যাবে, আর দ্বিতীয় হচ্ছে বাজারে যাবে শুধুমাত্র ঘোরার জন্য, ঘোরার জন্য বাজারে যাবে। তো এই ক্ষেত্রে সুযোগ ব্যয় কোনটাকে বলা হচ্ছে? যে এই যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে যে বাজারে ঘোরার জন্য যাবে, সে যে বাজারে ঘোরার জন্য যাবে, সে যদি এইটা কাজ না করে, এটা কাজ যদি না করে সে বাজারে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য যায়, তখন তাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ এই যে দ্বিতীয় যে ঘোরার জন্য সে বাজারে গিয়েছিল, বলা হয়েছে আমরা সংজ্ঞায় পড়েছি যে একটি ইচ্ছা পূরণ করার জন্য, একটা ইচ্ছা পূরণ করার জন্য অপর যে সর্বোত্তম ইচ্ছা, মানে তার দুইটা গুরুত্বপূর্ণ ইচ্ছা, একটা হচ্ছে বাজারে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার, আর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে সে বাজারে ঘোরার জন্য যাবে। এটা হচ্ছে তার দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইচ্ছা। তো সে কি করছে? যে তার এই যে দ্বিতীয় যে ইচ্ছা, এটাকে বিসর্জন দিয়েছে কি করার জন্য? এই যে বাজারে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য। তাই বলা যাচ্ছে যে একটি ইচ্ছা পূরণ করার জন্য অপর সর্বোত্তম ইচ্ছাটি ত্যাগ করতে যে সময়ের অপচয় হয় তাকে সুযোগ ব্যয় বলা হয়। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছো এই বিষয়টা? সুযোগ ব্যয় রেখা সবাই কি ক্লিয়ার? সুযোগ ব্যয় রেখা হচ্ছে এটাই। তো সুযোগ ব্যয় রেখাকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি। সুযোগ ব্যয় রেখা কয় প্রকার? সুযোগ ব্যয় রেখা হচ্ছে তিন প্রকার। এইচএসসি ব্যাচ 26 এবং 27 সুযোগ ব্যয় রেখা হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে কয় প্রকার হয়ে থাকে? সুযোগ ব্যয় হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। কি কি? কমেন্টস করো। যারা যারা এইচএসসি ব্যাচ 25 রয়েছে তারা কমেন্টস করো যে সুযোগ ব্যয় রেখা তিন প্রকার কি কি। প্রথম সুযোগ ব্যয় রেখা হচ্ছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং হচ্ছে স্থির, স্থির বা সমানুপাতিক। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় তিন প্রকারের হয়ে থাকে: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। তো ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কি? ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে যে সুযোগ ব্যয় ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ দেখা যাচ্ছে কোন একটা সুযোগ ব্যয় রয়েছে, যে সুযোগ ব্যয়টা কি হবে? ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে। প্রথমে 1 বৃদ্ধি পাবে, পরবর্তীতে 2 না বৃদ্ধি পেয়ে কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে। তার পরবর্তীতে 3 থেকে কত বৃদ্ধি পাবে? 3 থেকে এখান থেকে ডিসটেন্সটা কত? এখান থেকে পার্থক্য হচ্ছে 1 থেকে 3 2। তো এখান থেকে কি হবে? 2 এর অধিক বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 এর পর 7 হবে। 7 এখানকার ডিসটেন্স হচ্ছে 4। ঠিক আছে, পরবর্তীতে বৃদ্ধি পাবে এখানে 4 না হয়ে 5 বা 6 হবে, অর্থাৎ 7 থেকে 5 বা 6 যোগ করলে হচ্ছে তোমার 11, 11 থেকে 12। এই রকম হারে যদি সুযোগ ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ 1 3 7 এবং 11, তাহলে সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের উদাহরণটা কি বোঝা গেছে? ক্রমবর্ধমান সুযোগ ব্যয় উদাহরণটা কি সবাই বুঝতে পারছো? যে 1 3 7 11, এখানে প্রথমে যে ডিসটেন্স বা প্রথমে যে পার্থক্য, প্রথমের পার্থক্য কত, দ্বিতীয় পার্থক্য কত, তৃতীয় পার্থক্য কত? প্রথম পার্থক্য হচ্ছে 2, পরেরটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 5 থেকে 6। এই যে পার্থক্য, যে 2 এর পর 2 থেকে 4 বা 2 এর পর 3 না হয়ে কত হয়েছে? 1 এর পরে 2 না হয়ে 3 হয়েছে, 3 এর পর 4 বা 5 না হয়ে 7 হয়েছে। এই যে ক্রমবর্ধমান হারে, এই যে তোমার হচ্ছে 2, 2 এর পরে 3, 3 এর পরে 5 অথবা 7, এরকম হারে যে বৃদ্ধি পাইছে এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এখন এই যে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রয়েছে, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় কি?
ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হচ্ছে যে সুযোগ ব্যয় কি হবে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। যে সুযোগ ব্যয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলা হয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হচ্ছে যে সুযোগ ব্যয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা দেখব যেখানে বৃদ্ধি পাবে কিন্তু ক্রমহ্রাসমান হারে। ঠিক আছে, প্রথমে 1 বৃদ্ধি পাইছে, 1 বৃদ্ধি পাওয়ার পরে সেই ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়টাতে কি হয়েছে 1 বৃদ্ধি পাওয়ার পরে এখানে আসতেছে যে 3 আসছে, সমস্যা নাই, 1 এবং 3 আসছে। এখন এই যে 3 আসলো, এখানে ডিসটেন্সটা কত আসলো, এখানে ডিসটেন্স আছে 2, এখন এটা আছে 1 কম হবে, অর্থাৎ এখানে 4ও আসতে পারে। ঠিক আছে, 1 3 4, এই যে প্রথমে কি হলো 2 বাড়ছে, 2 এর পরে এখানে আবার 1 বাড়ছে, এখানে আবার 1 বাড়ছে, এই যে ডিসটেন্স প্রথমে 2 তারপরে 1, এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদ সুযোগ ব্যয় রেখা। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা বা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলা হয় এটাকে। যে সুযোগ ব্যয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা কাকে বলা হয়, যে সুযোগ ব্যয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তারপরে রয়েছে স্থির স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় কাকে বলা হয়। স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় হচ্ছে যে সুযোগ ব্যয় স্থির হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথমে বৃদ্ধি পাবে 1, পরের বারে 2, পরের বারে 3, পরের বারে 4, এই যে সমান, প্রতি ক্ষেত্রে পার্থক্য 1, প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য কত 1 করে কিন্তু বৃদ্ধি পাইছে প্রতি ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। সবাই কি বুঝতে পারছো যে স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় কি? স্থির বা স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় কি? এটা হচ্ছে স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। তো এমসিকিউ এর ক্ষেত্রে যে বিষয়টা আসে, এমসিকিউ এর ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা। আমরা 3টা চিত্র দেখব, এই 3টা চিত্র থেকে একটা চিত্র অবশ্যই আসবে। এই যে একটা চিত্র আমরা দেখব এটা, এবং এটা একটা চিত্র দেখব, এই যে এটা একটা চিত্র দেখব। এই চিত্রগুলো হচ্ছে যে সুযোগ ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। এই চিত্রগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? সুযোগ ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। প্রথমত আমরা ভূমি অক্ষে x, লম্ব অক্ষে y এবং কেন্দ্রবিন্দুতে 0, এটা মেবি সবগুলো চিত্রেই থাকবে, আমরা দিয়ে দিলাম। এখন যে সুযোগ ব্যয় আমরা প্রথমে কি যাব, প্রথমে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা থেকে শুরু করি। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে এই রকম হবে মোটামুটি। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের চিত্র। দেখতে পাচ্ছো এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান, এটা হচ্ছে ক্রমবর্ধমান চিত্র 1। আর এই যে এই চিত্রটাকে যদি এই রেখাটা এই রকম হয় তাহলে এটাকে বলা হচ্ছে উত্তল। এটা এমসিকিউ এ আসে, উত্তল, এটা হচ্ছে উত্তল। আর যদি এই রকম একটা চিত্র আসে, এগুলো হচ্ছে পিপি রেখা। আমরা আগে জেনেছি পিপি হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই যে এটা রয়েছে এটা কি হবে সমান হারে বৃদ্ধি পাবে, এটা কি হবে সমান হারে, এটা হবে সমান হারে বৃদ্ধি পাবে। এই যে প্রথমে যে আমরা ক্রমবর্ধমান উৎপাদন বা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা পেয়েছি, এই ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা হচ্ছে উত্তল হবে, উত্তল। ঠিক আছে, এটা হবে উত্তল। আর যে এই যে ক্রমহ্রাসমান, অর্থাৎ এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যদি নিচ দিয়ে যায়, নিচ দিয়ে এরকম ভাবে যায়, তাহলে সেটা হচ্ছে অবতল, অবতল, এটা হচ্ছে অবতল। আর যদি এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা উৎপাদন সম্ভাবনা রেখা, সেটা যদি এই সমান মানে এরকম হয়, লম্বাকৃতির হয়, তাহলে এটা হবে স্থির, স্থির বা সমানুপাতিক, স্থির বা হচ্ছে সমানুপাতিক, স্থির বা সমানুপাতিক। বিষয়গুলো কি ক্লিয়ার? প্রথমটা আমরা ক্রমবর্ধমান, এটা হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। এগুলো কি সবাই বুঝতে পারছো? ক্রমবর্ধমান, স্থির, ক্রমবর্ধমান,
স্থির এবং ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। এই বিষয়গুলো কিন্তু সিকিউ এ আসে, যে এই রেখাটা মানে দিয়ে কোশ্চেন দিবে যে এটা কোন রেখাকে নির্দেশ করে, উত্তল নাকি অবতল নাকি স্থির না অন্য একটা দেওয়া থাকতে পারে। তো এটা হবে উত্তল। যদি যদি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে বা সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা তিনটা চিত্র দেখছি, যদি প্রথম চিত্রটা থাকে সেটা হচ্ছে উত্তল, দ্বিতীয় অর্থাৎ প্রথম চিত্র মানে যদি সুযোগ ব্যয়ের রেখার ক্ষেত্রে এই যে এই রকম একটা ইয়া থাকে, কি থাকবে, পিপিসি রেখা যদি এই রকম থাকে তাহলে এটা হচ্ছে উত্তল। এটা কি হবে, এরকম থাকলে এটা হবে উত্তল, এরকম থাকলে এটা হবে উত্তল। আর পিপিসি রেখার ক্ষেত্রে যদি এই যে এই রকম থাকে, ভূমি অক্ষের সমান্তরাল থাকে, এটা কি ভূমি অক্ষের সমান্তরাল আসছে, তাহলে এটা হচ্ছে অবতল। আর যদি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে চিত্রটি এই রকম হয় তাহলে এটা হবে স্থির। চিত্র তিনটি কি বোঝা গেছে? চিত্র তিনটি কি বোঝা গেছে? এগুলো হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং স্থির সুযোগ ব্যয়। এখন আমরা পরবর্তী টপিকে যাব, আলোচনার দ্বিতীয় পর্বে, যেটা হচ্ছে আমাদের অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থার পূর্বে আমাদের আরেকটা বিষয় আছে, যে মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা সাধারণত কয়টি হয়ে থাকে? মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? মানব জীবনে, এটা আমাদের কোশ্চেন, মানব জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? মানব জীবনে অর্থনৈতিক সমস্যা, মানব জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? মানব জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? ক একটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? মানব জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? প্রশ্নটির উত্তর দাও। এইচএসসি ব্যাচ 26, 27 অথবা 25 যারা রয়েছে এটা জানলে সঠিক উত্তর দাও। এটা এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা হচ্ছে চারটি। মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? চারটি। কি কি মানুষের জীবনে যে অর্থনৈতিক সমস্যা চারটি, এই চারটি কি কি? মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা হচ্ছে চারটি। এগুলো হচ্ছে, এক নম্বর যেটা সেটা হচ্ছে উৎপাদন, উৎপাদন। দুই নম্বর যেটা সেটা হচ্ছে বিনিময়, বিনিময়। তিন নম্বর যে যেটা হচ্ছে বন্টন, এবং চার নম্বর যে মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ভোগ। মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা চারটি, ক্লিয়ার? এক নম্বর হচ্ছে উৎপাদন, দুই নম্বর হচ্ছে বিনিময়, তিন নম্বর হচ্ছে বন্টন এবং চার নম্বর হচ্ছে ভোগ। মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কয়টি? চারটি। উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, এগুলো হচ্ছে মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা। এই যে এখানে ক্ষেত্রে একটু আলোচনা করি, যে অর্থনৈতিক সমস্যা, যে উৎপাদন, প্রথম যে অর্থনৈতিক সমস্যা, এই প্রথম অর্থনৈতিক সমস্যাটা কাকে বলা হয়? উৎপাদন কাকে বলা হয়? উৎপাদন হচ্ছে যে নিজের জ্ঞান এবং শ্রমকে কাজে লাগিয়ে অতিরিক্ত কিছু উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। উৎপাদন হচ্ছে কি? জ্ঞান, পুঁজি ইত্যাদিকে কাজে লাগিয়ে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। জ্ঞান, পুঁজি, অতিরিক্ত ইত্যাদি কিছুকে কাজে লাগিয়ে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। দ্বিতীয়ত রয়েছে বিনিময়। বিনিময় হচ্ছে কি? বিনিময়, বিনিময় হচ্ছে যে এক একটা প্রতিষ্ঠান বা এক একটা কারখানা শুধুমাত্র কিন্তু একজন ব্যক্তিকেই কিন্তু কোনো দ্রব্য সাপ্লাই করে না, অর্থাৎ কি করে না, দ্রব্য সরবরাহ করে না। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য, মুনাফা অর্জন করার জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে দ্রব্য সাপ্লাই করে, দ্রব্য সরবরাহ করে। তাই জন্য বলা হয়েছে যে বিনিময় হচ্ছে সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যে বিভিন্ন শিল্প কারখানার কাছে, বিভিন্ন শিল্প কারখানার কাছে যে সে দ্রব্য সাপ্লাই করে, দ্রব্য সরবরাহ করে, সেটাকে বলা হচ্ছে বিনিময়। সেটাকে বলা হচ্ছে বিনিময়। বিভিন্ন কারখানার কাছে দ্রব্য সাপ্লাই বা সরবরাহ করাকে বিনিময় বলা হয়। বিনিময় কি? বিভিন্ন কলকারখানার কাছে দ্রব্য সাপ্লাই করা বা সরবরাহ করাকে বিনিময় বলা হয়।
বন্টন কাকে বলা হয়? বন্টন কাকে বলা হয়? বন্টন হচ্ছে কি? বন্টন হচ্ছে উৎপাদনের যে সকল উপকরণ অবদান রাখে তাদের প্রাপ্য অংশ পরিশোধ করাকে বলা হচ্ছে বন্টন। উৎপাদনে যে সকল উপকরণ সাহায্য বা সহযোগিতা করে তাদের প্রাপ্য অংশ বুঝে দেওয়াকে বলা হচ্ছে বন্টন। তো আমরা প্রথম লেকচারে বলেছি যে উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হলো 4টি। কি কি? এক নম্বর যেটা উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং 4 নম্বর হচ্ছে সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে এখন আমরা বলছি যে বন্টন কি? বন্টন হচ্ছে উৎপাদন কাজে যে সমস্ত উপকরণ সহযোগিতা করে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়াকেই বন্টন বলা হয়। উৎপাদনে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তাদের প্রাপ্য অংশ বুঝে দেওয়াকে বন্টন বলা হয়। উৎপাদনে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তাদের প্রাপ্য অংশ বুঝে দেওয়াকে বন্টন বলা হয়। ঠিক আছে? তো এই যে ভূমি থেকে আমরা কি এই যে বন্টন যে প্রক্রিয়া করব, ভূমি থেকে কি দিব? ভূমি থেকে অবশ্যই খাজনা দিব। ভূমি থেকে খাজনা দিব। এটা হচ্ছে একটা আমরা উৎপাদনের উপকরণ পাইলাম যে ভূমি থেকে খাজনা দিব। 2 নম্বর শ্রম থেকে কি দিব? আমরা শ্রম থেকে আমরা অবশ্যই কি দিব? মজুরি দিব। শ্রম থেকে মজুরি দিব। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদনের বন্টন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শ্রম। শ্রম থেকে আমরা পাওনাদারকে কি দিব? মজুরি বুঝিয়ে দিব। 3 নম্বর হচ্ছে মূলধন। মূলধন থেকে কি দিব? মূলধন থেকে সুদ। ঠিক আছে? মূলধন থেকে আমরা কি দিব? সুদ দিব। অর্থাৎ প্রথমে ভূমি থেকে দিব খাজনা, শ্রম থেকে দেব মজুরি এবং মূলধন থেকে দেব সুদ। অর্থাৎ আমরা 3টা দিলাম। এবং 4 নম্বর হচ্ছে সংগঠন। সংগঠন থেকে আমরা কি দিব? যে কি করবে? সংগঠন থেকে আমরা মুনাফা দিব। এটা হচ্ছে কি? বন্টন প্রক্রিয়ার চতুর্থ ধাপ। বন্টন প্রক্রিয়ার চতুর্থ ধাপ। এগুলো কি? এগুলো হচ্ছে মানব জীবনে অর্থনৈতিক সমস্যা। মানব জীবনে অর্থনৈতিক সমস্যা। এগুলো হচ্ছে কি? মানব জীবনের অর্থনৈতিক সমস্যা কয়টি? 4টি। কি কি? 1 নম্বর হচ্ছে উৎপাদন, 2 নম্বর হচ্ছে বিনিময়, 3 হচ্ছে বন্টন এবং 4 হচ্ছে ভোগ। এই যে উৎপাদন যেটা আমরা বলছি, উৎপাদন হচ্ছে জ্ঞান, পুঁজি, স্বল্প মূলধন কাজে লাগিয়ে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। বিনিময় কি? বিনিময় হচ্ছে যে এক একটা শিল্প কারখানা যে আলাদা আলাদা ব্যক্তিকে দ্রব্য সরবরাহ করে অথবা সাপ্লাই করে সেটাকে আমরা বিনিময় বলবো। বন্টন কাকে বলে? বন্টন হচ্ছে এই যে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণের মূল্য বুঝে দেওয়াকে বলা হচ্ছে বন্টন। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে ভূমি, 2 নম্বর হচ্ছে শ্রম, 3 নম্বর মূলধন এবং 4 নম্বর হচ্ছে সংগঠন। ভূমি হচ্ছে কি? ভূমি থেকে আমরা কি বুঝে দেব? ভূমি থেকে খাজনা বুঝে দেব। ভূমি থেকে খাজনা বুঝে দেব। শ্রম থেকে মজুরি বুঝে দেব এবং মূলধন থেকে সুদ বুঝে দেব। সংগঠন থেকে মুনাফা বুঝে দেব। এই যে বন্টন প্রক্রিয়া এটা। তারপরে যে রয়েছে ভোগ। এই ভোগটা কি? ভোগটা হচ্ছে যে উপযোগকে নিঃশেষ করা। উপযোগকে নিঃশেষ করাকে ভোগ বলা হয়। ভোগের সংজ্ঞা হচ্ছে, ভোগ কাকে বলা হয়? যে উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। ভোগ কাকে বলে? উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়। তো এই 4টার সংজ্ঞা বা মানব জীবনে যে অর্থনৈতিক সমস্যা উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এগুলোকে ক্লিয়ার? কমেন্টস করো। এগুলো কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো যে
মানুষের জীবনে যে অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয়, যেমন উৎপাদন সমস্যা, বিনিময় সমস্যা, বন্টন সমস্যা, ভোগ সমস্যা, এগুলো কি সবাই বুঝতে পারছো? সংজ্ঞাগুলো কিন্তু আমি সহজভাবে বলছি, এর চেয়ে আর সহজ ভাষায় বলা বা কোথাও খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। আচ্ছা, এখন আমরা চলে যাব কি অর্থ ব্যবস্থায় বা অর্থনৈতিক ব্যবস্থা। অর্থ ব্যবস্থা কি? অর্থ ব্যবস্থা হচ্ছে, এটা আমি সহজ সংজ্ঞায় বলে দিব, অনেক জায়গায় কিন্তু এটা বড় বড় ভাবে দেওয়া আছে, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় মনে থাকে না। এখন যেটা বলবো সেটা হচ্ছে কি অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা কাকে বলে? অর্থ ব্যবস্থা হচ্ছে, আমি যেটা সহজভাবে বলতেছি, দেখো এই বিষয়টা কি বোঝা গেছে যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থ ব্যবস্থা বলা হয়। তুমি 2018 থেকে বা 2016 থেকে 2024 সালে তো এইচএসসি পরীক্ষা হয়নি, 2023 সালের এইচএসসি তে যতগুলো বোর্ড প্রশ্ন আসছিল সবগুলো অ্যানালাইসিস করে দেখিও যে এই যে অর্থ ব্যবস্থা, এটার সংজ্ঞাটা দেখিও একটু কি রকম টাইপের, আর আমি কি রকম টাইপের সংজ্ঞাটি দিয়েছি এটি দেখিও। অবশ্যই আমার যতদূর মনে হয় যে আমি যে সংজ্ঞাটি দিয়েছি এর থেকে সহজ সংজ্ঞা আর কোথাও দেওয়া নেই। অর্থাৎ প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থ ব্যবস্থা বলা হয়। অর্থ ব্যবস্থা কাকে বলা হয়? প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থ ব্যবস্থা বলা হয়। তো এই যে অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থার প্রকারভেদ, অর্থ ব্যবস্থা কয় প্রকারের হয়ে থাকে? অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকারের। অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকারের। এক নম্বর যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। একটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। আরেকটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, এই যে অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকারের। অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার অর্থ ব্যবস্থা? অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকার। কি কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, এটার পরিবর্তে দিতে পারে পুঁজিনিবিড় অর্থ ব্যবস্থা, পুঁজিনিবিড়, অথবা দিতে পারে মূলধন নিবিড়, মূলধন নিবিড়, পুঁজিনিবিড় অথবা মূলধন নিবিড় অর্থ ব্যবস্থা কি এটা দিতে পারে। আবার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আরেক নাম হচ্ছে নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা, নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা। তো আমরা এটার যে সংজ্ঞাগুলো রয়েছে এটা একটু করে দেখতেছি। আগে এটা যে বিষয়টা ক্লিয়ার হোক যে অর্থ ব্যবস্থা কি। অর্থ ব্যবস্থা হচ্ছে প্রাতিষ্ঠানিক ও আইনগত, এই দুইটা বিষয় মনে রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক এবং আইনগত কাঠামোকে কি বলা হয়? অর্থ ব্যবস্থা বলা হয়। প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থ ব্যবস্থা বলা হয়। অর্থ ব্যবস্থা 4 প্রকারের। এক নম্বর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম হচ্ছে পুঁজিনিবিড় অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেক নাম হচ্ছে পুঁজিনিবিড় অর্থ ব্যবস্থা, আরেক নাম হচ্ছে মূলধন নিবিড় অর্থ ব্যবস্থা। তারপরে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতন্ত্রের অপর নাম হচ্ছে নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা। এবং এই যে মিশ্র অর্থ ব্যবস্থা রয়েছে এটা কোনো কি নাই, এটা কোনো কম্বাইন্ড নেম নাই, নো কম্বাইন্ড নেম, অর্থাৎ নো কম্বাইন্ড নেম, এটারও কি নাই ইসলামিক অর্থ ব্যবস্থার কোনো কম্বাইন্ড নেম নেই, আলাদা কোনো নাম নেই। তবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, যেমন পুঁজিনিবিড়, মূলধন নিবিড়, সমাজতান্ত্রিক, নির্দেশনামূলক অর্থ ব্যবস্থা। তবে 2016 সাল থেকে এইচএসসি পরীক্ষায় যতগুলো বোর্ড কোশ্চেন আসছিল, 2016 সাল থেকে এইচএসসি পরীক্ষায় যতগুলো বোর্ড কোশ্চেন আসছিল প্রায় 8 থেকে 9টা বোর্ডে, তার মধ্যে এই যে দুইটা টপিকস রয়েছে এই দুইটা টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধনতান্ত্রিক আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক।
ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর কিছু বৈশিষ্ট্য আমি দেখিয়ে দেবো যেগুলো এমসিকিউ এবং সৃজনশীলে উভয় কাজে লাগবে। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যতিক্রমধর্মী হিসাবে এবার আসছিল ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং হচ্ছে মিশ্র। এটাও গুরুত্বপূর্ণ কারণ এটা কম্বাইন কোশ্চেনে থাকে। এই যে তিনটা অর্থ ব্যবস্থা, এই তিনটা অত্যন্ত অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এবং যে 4 নম্বরে যে অর্থ ব্যবস্থাটা রয়েছে যেটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা, এই ইসলামিক অর্থ ব্যবস্থা এইচএসসি ঢাকা বোর্ড 2023 আসছিল। ব্যতিক্রমধর্মী হিসাবে ইসলামিক অর্থ ব্যবস্থাটি এইচএসসি প্যাস 2023 আসছিল। ইসলামিক, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলা হয়, আমরা মূলত সংজ্ঞার দিকে খেয়াল করব না, আমরা মূলত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো দেখব, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখব। ঠিক আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্যগুলো দেখলে অটোমেটিকলি আমাদের সংজ্ঞাটা চলে আসবে। 1 নম্বর যে বৈশিষ্ট্য থাকবে এখানে ব্যক্তি মালিকানা থাকবে। ঠিক আছে, কি থাকবে? ব্যক্তি মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা থাকবে। 2 নম্বর থাকবে এখানে সরকারি হস্তক্ষেপ থাকবে না, সরকারি হস্তক্ষেপ থাকবে না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে। ঠিক আছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানে কি থাকবে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। 5 নম্বর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিষয়গুলো কি বোঝা যাচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার এই যে ব্যক্তি মালিকানা থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে এবং প্রতিযোগিতা থাকবে। কোন অর্থ ব্যবস্থায়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মুনাফা অর্জন হবে, মুনাফা অর্জন হবে। 6 নম্বর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসম বন্টন থাকবে, অসম বন্টন থাকবে। এই কয়টি বৈশিষ্ট্য আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি যদি আমরা সৃজনশীলকে আইডেন্টিফাই বা সৃজনশীলকে যদি আমরা চিহ্নিত করি যে অর্থ ব্যবস্থা থেকে যদি আমরা সৃজনশীল দেই, সৃজনশীল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে এবং আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে কি থাকবে? প্রথম অবস্থায় ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ সম্পদ যদি আপনার সম্পদ হয় সেটা আপনার কাছে থাকবে, আপনার সম্পদ আমার কাছে থাকবে না, আপনার সম্পদ সরকারের কাছে থাকবে না। এটাই হচ্ছে ব্যক্তি মালিকানা, অর্থাৎ যার সম্পদ তার কাছেই থাকবে, এটাই হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। সরকারি হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ আপনার সম্পদ সরকার জোর করে কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। যদি আমরা দেখি চিনি, আমরা প্রায়শই ফেসবুক অথবা টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা যে কোনো সামাজিক প্ল্যাটফর্মে গেলেই আমরা অনেক সময় দেখে থাকি যে একটা ভিডিও আমাদের চোখের সামনে পড়ে যে রাস্তার মাঝখানে একটা বাড়ি ছিল, চীন সরকার ওই বাড়িটাকে কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করতে চাইছিল, কিন্তু ওই যে রাষ্ট্রের ওই বাড়ির যে মালিক তিনি তার সত্ত্বেও সরকারকে ওই বাড়িটি দিতে আগ্রহী ছিলেন না। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে? যে সরকারি হস্তক্ষেপ থাকবে না, এটা ধনতন্ত্রে কি থাকবে না? সরকারি হস্তক্ষেপ থাকবে না। পরবর্তীতে 3 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কাকে বলা হয়? এটা সংজ্ঞা ক্ষেত্রে আসতে পারে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে যে যোগান বাড়লে দাম বাড়বে, যোগান কমলে দাম কমবে, অর্থাৎ এই যে পার্থক্য একটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ঠিক আছে,
আবার আমরা বলতে পারি যে কোন অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থার প্রকৃতিকেও দাম ব্যবস্থা বলা হয়। কোন অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থার প্রকৃতিকে দাম ব্যবস্থা বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়। আমি এই যে এটা একটা চিত্র দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চিত্র একটা রয়েছে, চিত্র একটু পর দিচ্ছি। তারপরে হচ্ছে প্রতিযোগী থাকবে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা দ্রব্য উৎপাদন করবে, অথবা আলাদা আলাদা ব্যক্তি একই দ্রব্য উৎপাদন করবে। এক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে যে কে কোন দ্রব্যটা বেশি পরিমাণে এবং আরো বেশি ভালো করে উৎপাদন করতে পারে, সেটাই হচ্ছে প্রতিযোগিতা। যত বেশি ভালো করে দ্রব্যটা তৈরি করতে পারবে, দ্রব্যটার মান ভালো হবে, সরকার সেই দ্রব্যটা যেমন একটা দেশের চাহিদা পূরণ করবে, অধিক মুনাফা অর্জন করার জন্য বিদেশে রপ্তানি পর্যন্ত করা হয়ে থাকবে। এটাই হচ্ছে কি, এই যে প্রতিযোগিতা থাকবে, মুনাফা অর্জন হবে। এই অর্থ ব্যবস্থায় মূলত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু সম্পদ ব্যক্তি মালিকানায় থাকে, সেক্ষেত্রে যিনি উদ্যোক্তা, যিনি ভূমির মালিক, তিনি অর্থাৎ যে দ্রব্যটা উৎপাদন করলে ভূমিতে বেশি পরিমাণ ফলন বা ফসল উৎপাদন করা সম্ভব, তিনি সেই বেশি পরিমাণে ফসল উৎপাদন করবেন যাতে সে কি করে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। এটা হচ্ছে মুনাফা অর্জন। আর অসম বন্টন থাকবে না। অসম বন্টন থাকবে না বলতে বোঝাচ্ছে যেখানে যে এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অসম বন্টনে বৈষম্য দেখা দেয়, অর্থাৎ যার সম্পদ যার থাকবে, এই সম্পদের কোনো হবে না কেউ না ভেদাভেদ থাকবে না। আপনার সম্পদ আমি ভাগ বসাতে পারবো না, আমার সম্পদ আপনি ভাগ বসাতে পারবেন না, এটা হচ্ছে অসম বন্টন। তো যারা যারা এখন পর্যন্ত লাইভটিতে রয়েছে, একটা লাইক রিকোয়েস্ট, একটা কমেন্ট এবং একটা শেয়ার করো। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি? কমেন্টস করো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি কমপ্লিট? আমরা কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যাব? আমরা কি এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় চলে যাব? ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, এখন অনেকে বলতে পারে যে আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটি এখনো দেনি। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটি আমরা কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিয়েছি। তারপরে যে অর্থ ব্যবস্থায় সম্পদ ব্যক্তি মালিকানায় থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে, এই সমস্ত অর্থ ব্যবস্থার সমন্বয় কি বলা হয়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয়। দ্বিতীয় যে টপিকস রয়েছে সেটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে ধনতন্ত্রের বিপরীতকে বলা হচ্ছে কি? সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে, আমরা সংজ্ঞাটা না জেনে আমরা কি করব? বৈশিষ্ট্যগুলো পড়বো, ঠিক আছে? বৈশিষ্ট্য জানলে অটোমেটিক্যালি সংজ্ঞাটা চলে আসে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজতান্ত্রিকের ক্ষেত্রে এখানে কি থাকবে না? শ্রেণী শোষণ। শ্রেণী শোষণ অনুপস্থিত। দুই নম্বর হচ্ছে সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। সম্পদ কেন্দ্রীয় মালিকানা থাকবে, ঠিক আছে? কেন্দ্রীয় মালিকানা থাকবে। সরকার হস্তক্ষেপ করতে পারবে। সরকার হস্তক্ষেপ করতে পারবে। এক্ষেত্রে কি হবে না? মুনাফা অর্জন হবে না। তারপরে যেটা রয়েছে, প্রতিযোগিতা থাকবে না। প্রতিযোগিতা থাকবে না। এটা কি হচ্ছে? এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এগুলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সৃজনশীলকে আইডেন্টিফাই করার জন্য এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো সৃজনশীলকে আইডেন্টিফাই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা বলছি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে কি থাকবে না? শ্রেণী শোষণ অনুপস্থিত থাকবে। সম্পদ কি থাকবে? রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। সম্পদ কি থাকবে? সম্পদ হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় মালিকানা থাকবে। অর্থাৎ আমি একটু একটু করে বিস্তারিত বলি যে শ্রেণী শোষণ অনুপস্থিত থাকবে। শ্রেণী শোষণ অনুপস্থিত বলতে কি বোঝায়? যে এই যে সমাজতন্ত্রের প্রবক্তাকে, সমাজতন্ত্রের প্রবক্তা হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। তার একটি
সমাজতন্ত্র সম্পর্কে তিনি এইটা বলেন যে সমাজতন্ত্র সম্পর্কে ধারণা প্রদান করেন সরি সমাজতন্ত্রের উদ্ভব হয় কোথায়? সমাজতন্ত্রের উদ্ভব হয় কোথায়? সমাজতন্ত্রের উদ্ভব হয় কত সালে? বলশেবিক বিপ্লব হয় কত সালে? 1917 সালে 1917 সালে সাধারণত বলশেবিক বিপ্লব হয়। বলশেবিক বিপ্লব হয় কোথায়? রাশিয়ায়। ঠিক আছে, বলশেবিক বিপ্লব হয় রাশিয়ায়। 1917 সালে রাশিয়ায় বলশেবিক বিপ্লব হয়। এই বলশেবিক বিপ্লবের মাধ্যমে কি হয়? সমাজতন্ত্রের উদ্ভব হয়। বলশেবিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র উদ্ভব হয়। কিন্তু তার আগে বলা হয়েছে যে 1899 সালে, কত সালে? 1899 সালে অস্ট্রেলিয়ায় কি হয় যে অস্ট্রেলিয়া কমিউনিস্ট পার্টি, অস্ট্রেলিয়ায় একটি সমাজতান্ত্রিক দল গঠন করা হয় যেটার নাম অস্ট্রেলিয়ান সমাজতান্ত্রিক পার্টি। এটা হচ্ছে কি থাকে না, এই যে সমাজতন্ত্র শ্রেণী শোষণ থাকে না, যেখানে সমাজতন্ত্র রয়েছে, যেখানে সমাজতন্ত্র রয়েছে সেখানে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় কাকে? সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রকে, রাষ্ট্রের পরে সমাজকে, সমাজ পর ব্যক্তিকে। ঠিক আছে, প্রথমে রাষ্ট্রকে, তারপরে সমাজকে, তারপরে ব্যক্তিকে। এটা কোষের বৈশিষ্ট্য। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রথমে রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়, তারপরে সমাজকে গুরুত্ব দেওয়া হয় এবং সর্বশেষে গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিকে। যার কারণে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণ অনুপস্থিত থাকে। তারপরে সম্পদ রাষ্ট্রীয় মালিকানা। এই যে আমরা প্রথমে বললাম যে সম্পদ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি রাষ্ট্রের কাছে থাকবে, তারপরে সমাজের কাছে, তারপরে ব্যক্তির কাছে। তো সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, কেন্দ্রীয় মালিকানায় থাকবে। সরকার কি থাকবে? রাষ্ট্রীয় মালিকানা অথবা কেন্দ্রীয় মালিকানায় থাকবে। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকার হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ সম্পদ যদি মনে করে সরকার যে না ওই সম্পদটা আমাদের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ওই সম্পদে কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য উৎপাদন করা লাগবে, সেক্ষেত্রে সরকার কি করতে পারে? সেই ব্যক্তির কাছ থেকে সেই জমিটি ক্রয় করে, সেই জমিটি ছিনিয়ে নিতে পারে। এটা ক্ষেত্রে সমাজতন্ত্রে এটা থাকবে। এটা হচ্ছে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে রাষ্ট্রকে, রাষ্ট্রের যেহেতু দরকার সেই ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেওয়া হয়। তারপরে যে রয়েছে মুনাফা অর্জন হবে না। এই যে সম্পদ, এখানে কি হবে না? মুনাফা অর্জন করতে পারবে না। অর্থাৎ সরকার ব্যক্তিকে যা বলবে ব্যক্তিকে তাই উৎপাদন করতে হবে। যদি সরকার বলে তোমার জমিতে কি করতে হবে? তোমার জমিতে নীল চাষ করতে হবে, তাহলে ওই কৃষককে নীল চাষই করতে হবে। যদি সরকার বলে না নীল চাষ করলে হবে না, তোমার জমিতে চাল অথবা তোমার জমিতে কি হবে? ধান চাষ করতে হবে, তাহলে কি করতে পারবে? হবে ওই ব্যক্তিকে ধান চাষ করতে হবে। এটা হচ্ছে কি আরেকটা থাকবে নাকি প্রতিযোগিতা থাকবে না। অর্থাৎ এখানে যে আলাদা আলাদা করে ব্যক্তিকে কিন্তু নির্দেশনা দেওয়া হবে না। অর্থাৎ সরকার যে ব্যক্তিকে মানে যে শ্রেণীকে বা যে সমাজকে যেই ফসল উৎপাদন করতে বলবে সেই ফসল উৎপাদন করতে হবে। এতে লাভ অথবা লোকসান এটা সরকারের দেখার বিষয় না। অর্থাৎ এটাই হচ্ছে কি কোনো ধরনের প্রতিযোগিতা থাকবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রেণী শোষণ অনুপস্থিত থাকবে, সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, কেন্দ্রীয় মালিকানায় থাকবে, সরকার হস্তক্ষেপ করতে পারবে না, মুনাফা অর্জন হবে না এবং প্রতিযোগিতা থাকবে না। এগুলো কি? এগুলো হচ্ছে যে আমরা গণতন্ত্র বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পড়ছি, এগুলোর কিন্তু সম্পূর্ণ বিপরীত। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত অর্থ ব্যবস্থা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপরে যে আসছে মিশ্র অর্থ ব্যবস্থা, যেটি বোর্ড কোশ্চেনে বেশিরভাগ সময় আসে। মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা 3 নম্বর আছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এটার আমরা যে বৈষম্য, এর ক্ষেত্রে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে কি? এখানে থাকবে আমরা প্রথমে পড়ছি ধনতন্ত্র, দ্বিতীয় পড়লাম সমাজতন্ত্র এবং শেষে পড়বো ইসলামিক অর্থ ব্যবস্থা। এই যে তিনটা অর্থ ব্যবস্থা রয়েছে, এই তিনটা অর্থ ব্যবস্থার কি হবে? সমন্বয়। এই তিনটা অর্থ ব্যবস্থার সমন্বয় কি হবে? মিশ্র অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
ধনতন্ত্র, সমাজতন্ত্র, ইসলামিক। এক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারি, এক্ষেত্রে আমরা প্রথমে কি করেছিলাম যে ব্যক্তি মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা থাকবে। 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতা থাকবে না, প্রতিযোগিতা থাকবে। মুনাফা অর্জন হবে না, মুনাফা অর্জন হবে না। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখেছি সেক্ষেত্রে আছে তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে। হ্যাঁ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা উপস্থিত থাকবে। তারপরে হচ্ছে তোমার শ্রেণী শোষণ উপস্থিত থাকবে, শ্রেণী শোষণ থাকবে। এই যে বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখি যে ব্যক্তি মালিকানা থাকবে না, এটা কিসের? এটা হচ্ছে ধনতন্ত্রের, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই যে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা এটা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? এটাও কিন্তু ধনতন্ত্রের বৈশিষ্ট্য। এই যে মুনাফা অর্জন হবে না, এটা কিসের? এটা হচ্ছে যে সমাজতন্ত্রের, এটা হচ্ছে সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থা। তারপরে যে সক্রিয় দাম ব্যবস্থা থাকবে, সক্রিয় দাম ব্যবস্থা কোথায় থাকে? ধনতন্ত্রে থাকবে। শ্রেণী শোষণ থাকবে, শ্রেণী শোষণ কোথায় থাকে? এটাও ধনতন্ত্র থাকে। এইগুলো যে দেখা যাচ্ছে যে সমাজতন্ত্র এবং ধনতন্ত্র, ঠিক আছে, সমাজতন্ত্র এবং ধনতন্ত্র দুটার উপস্থিত থাকবে, যেটা যে অর্থ ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? বিষয়টা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো বিষয়টা? এর পরবর্তীতে আমরা যাব কোন অর্থ ব্যবস্থায়? এর পরবর্তীতে আমরা যাব ইসলামিক অর্থ ব্যবস্থায়। ইসলামিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। ইসলামিক অর্থ ব্যবস্থা কাকে বলা হয়? ইসলামিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থা ধর্মীয় নীতি অনুসারে পরিচালিত হয়। ইসলামিক অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থা ধর্মীয় নীতি, ঠিক আছে, ধর্মীয় নীতি অনুযায়ী পরিচালিত হয়, পরিচালিত হয়, ধর্মীয় নীতি অনুযায়ী পরিচালিত হয়, তাকে ইসলামিক অর্থ ব্যবস্থা বলা হয়। ইসলামিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য, ইসলামিক অর্থ ব্যবস্থার আমরা 4টা বৈশিষ্ট্য পাই। ইসলামিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে 4টা বিষয় থাকে, যে একটা থাকে ইজমা, কিয়াস, সুন্নাহ, আর একটা হচ্ছে কুরআন। ইসলামিক অর্থ ব্যবস্থা এই 4টা উপাদান, ইসলামিক অর্থ ব্যবস্থা এই 4টা উপাদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, ঠিক আছে। ইসলামিক অর্থ ব্যবস্থা ইজমা, কিয়াস, সুন্নাহ এবং কুরআন এর মত অনুসারে কি করা হয়? রাষ্ট্র পরিচালিত হয়। কুরআনের কিছু নিয়ম রয়েছে, এইগুলো অনুসারে, সুন্নাহ কিছু বলা হয়েছে, কিয়াস, ইজমা এইগুলো অনুসারে কি হয়? ইসলামিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এক্ষেত্রে দেখা যায় যে একটা ইসলামিক অর্থ ব্যবস্থার কিছু যেমন অপসাইড রয়েছে, যেমন এখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ঠিক আছে। ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হালাল হারাম, হালাল এবং হারাম। 2 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে যে সম্পদের মালিকানা, সম্পদের মালিকানা। এবং 3 নম্বর ইসলামিক অর্থ ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মজুরি, মজুরি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, এটা থাকবে। 4 নম্বর অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে যে আচ্ছা, জাস্ট এই তিনটাই আমরা দেখি। ইসলামিক অর্থ ব্যবস্থা তেমন একটা ইম্পর্টেন্ট না, যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আসতে পারে। এক্ষেত্রে ইসলামিক অর্থ ব্যবস্থা মানুষের কোনগুলো হালাল, কোন পদগুলো হালাল, কোন পদগুলো হারাম, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ইসলামিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা করে কে? ইজমা, কুরআন, সুন্নাহ, আরেকটা হচ্ছে কিয়াস। সম্পদের মালিকানা, এখানে একজন ব্যক্তি কতটুকু পরিমাণ সম্পদের মালিক হবে, কি পরিমাণ যাকাত দিতে হবে, এগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। 3 নম্বরে যেটা বলা হয়েছে মজুরি, ইসলামের একটা প্রবাদ বা ইসলামের নবী এক সময় বলেছিলেন একটা বাক্যে যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার মজুরি দিয়ে দেওয়া উত্তম। এটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য, কি? যে শ্রমিকের
এটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এই যে এখানে আমরা সম্পদের মালিকানা পড়লাম, সম্পদের মালিকানা, একজন ব্যক্তির মোট কতটুকু সম্পদের যাকাত প্রয়োজন, একজন ব্যক্তির কতটুকু পরিমাণ সম্পদ যাকাত দেওয়া উত্তম, এটা হচ্ছে, এটা এমসিকিউ এর ক্ষেত্রে আসে যে একজন ব্যক্তির কতটুকু টাকা বা সম্পদ যাকাত দেওয়া প্রয়োজন, যাকাত দেওয়া দরকার। এটা রাইট অ্যান্সার কি হবে? এইচএসসি ব্যাচ 26 27 অ্যান্সার করো। এটা একজন ব্যক্তির কতটুকু টাকা বা সম্পদ হলে সে তার যাকাত দেওয়া ফরজ হবে, বা কতটুকু পরিমাণ সম্পদ তাকে যাকাত দেওয়া লাগবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে তাকে যাকাত দেওয়া লাগবে 2. তার যাকাতের পরিমাণ হচ্ছে 2.5%। সম্পদের 2.5 অংশ তাকে যাকাত দেওয়া লাগবে। সম্পদের 2.5 অংশ। যদি সে 100 টাকা রোজগার করে সেক্ষেত্রে তার উচিত 2 টাকা যাকাত দেওয়া। যদি 10,000 টাকা করে সেক্ষেত্রে তার উচিত 200 টাকা যাকাত দেওয়া। এরকম হচ্ছে কি জাকাতের একটা পরিমাণ রয়েছে। আর একটা কথা বলা হয়েছিল স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতন্ত্রের ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে, এর আরেকটা এমসিকিউ হচ্ছে 2 নম্বর এমসিকিউ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলেছেন কে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলেন কে? এটা কে বলেন? এইচএসসি ব্যাচ 26 27 অ্যানসার করো। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বা ইন্ডিভিজুয়াল হ্যান্ড বলেন কে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলেন কে? এটা বলেন হচ্ছে অ্যাডাম স্মিথ কি বলেন? এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তিনি অদৃশ্য হাত বা ইন্ডিভিজুয়াল হ্যান্ডস বলেছেন। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলেছেন অ্যাডাম স্মিথ। আরেকটা বিষয় রয়েছিল যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা চিত্র। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি হবে? এই যে চাহিদা আর যোগান সমান হবে, ঠিক আছে? আমরা ভূমি অক্ষে x, কেন্দ্র অক্ষে 0 এবং লম্ব অক্ষে y বিন্দু দিলাম। এক্ষেত্রে কি হবে? এই যে এখানে একটা বিন্দু আসতেছে না, এই যে একটা বিন্দু আছে, এটা কিন্তু কি, এটা আমরা দিলাম ই বিন্দু দিলাম। আর এই যে উপরে গেছে এটা মানে কি? উপরে যাওয়া মানে যোগান অর্থাৎ সাপ্লাই। আর এই যে এস ড্যাশ, আর এটা হচ্ছে ডি, আর হচ্ছে ডিমান্ড মানে চাহিদা। অর্থাৎ যোগান রেখা ঊর্ধ্বগামী হয় আর চাহিদা রেখা সর্বদা নিম্নগামী হয়। যোগান রেখা ঊর্ধ্বগামী হয়, চাহিদা রেখা নিম্নগামী হয়। এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা চিত্র। এটা ধরলাম পি, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, এটা হচ্ছে এম এন ও, এটা হচ্ছে এ বি সি। এখানে স্বয়ংক্রিয় বিন্দু কোনটা? এখানে স্বয়ংক্রিয় বিন্দু হচ্ছে ই বিন্দু, ঠিক আছে? স্বয়ংক্রিয়, এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এই বিষয়, এই যে বিন্দু, এই বিন্দুটা কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। চিত্রটা কি বোঝা গেছে? এটা কিন্তু এমসিকিউ অথবা সৃজনশীল উভয় ক্ষেত্রেই আসে, অল বোর্ডে, সমস্ত বোর্ডে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলেছেন অ্যাডাম স্মিথ। এবং এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা চিত্র রয়েছে যেখানে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে যে যোগান কমলে দাম কমে আর যোগান বাড়লে দাম বাড়ে। এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সূত্র, অথবা ক্রেতা বিক্রেতার মধ্যে যে পারস্পরিক ঘাত প্রতিঘাতে দাম নির্ধারণ হয় এটাকেই বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। একজন ক্রেতা একজন বিক্রেতার মাধ্যমে যে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট টাকায়, অর্থাৎ একটা যদি আমরা একটা যদি অজানা একটা দ্রব্য ক্রয় করতে যাই সেক্ষেত্রে যিনি ওই দ্রব্যটার মালিক তিনি হয়তো এমন একটা দাম বলেন যা আমরা যারা ক্রেতা তাদের কাছে পছন্দনীয় হয় না, দামটা অনেক বেশি মনে হয়, কিন্তু আমরাও আবার দাম বলি। এভাবে যে আমরা যে ক্রেতা এবং উনি যে বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে একটা দাম কষাকষির মাধ্যমে, যে দাম দরাদরির মাধ্যমে যে একটা দ্রব্য আমরা নির্দিষ্ট একটা দামে ফিক্স করি সেটাই হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর এই সেই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এই ই বিন্দু, ঠিক আছে?
এটা হচ্ছে ই বিন্দু হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর একটা টপিকস আছে, ওই টপিকস হলে এই অধ্যায়টা মোটামুটি শেষ। টপিকস কি হচ্ছে সামগ্রিক অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয়। অর্থনীতিকে যারা লাইভে যুক্ত রয়েছেন তারা বলেন যে অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয়। অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয়। অর্থনীতিকে কয় ভাগে অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয় এটা বলেন। যারা লাইভটিতে যুক্ত রয়েছেন অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয়, উত্তর কি হবে? অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হয়? অর্থনীতিকে ভাগ করা হয় দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। কি কি? অর্থনীতিকে দুই প্রকার, অর্থনীতি দুই প্রকার। এক নম্বর যেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক, আর দুই নম্বর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতি আর ব্যষ্টিক অর্থনীতি। এই যে সামষ্টিক অর্থনীতি আর যে ব্যষ্টিক অর্থনীতি, এইটাকে ভাগ করেন কে? এটাকে ভাগ করেন র্যাগনার ফ্রিশ। এইটাকে ভাগ করেন, এটাকে ভাগ করেন কে? ভাগ করেন কে? এটাকে ভাগ করেন র্যাগনার ফ্রিশ। র্যাগনার ফ্রিশ এটাকে ভাগ করেন। কত সালে ভাগ করেন? র্যাগনার ফ্রিশ কত সালে? র্যাগনার ফ্রিশ কত সালে এটাকে ভাগ করেন? এটার উত্তর আসবে 1833 সালে। 1833 সালে র্যাগনার ফ্রিশ, বিজ্ঞানী র্যাগনার ফ্রিশ অর্থনৈতিককে দুই ভাগে ভাগ করেন। এক নম্বর হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং দুই নম্বর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। র্যাগনার ফ্রিশ এটাকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। র্যাগনার ফ্রিশ এটাকে ভাগ করেন। এই যে আমরা আবার দেখি যে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হয়। কে ভাগ? কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে ভাগ করা হয়। কি মানে কি কি? একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। কে ভাগ করেন? অর্থনীতিকে কে ভাগ করেন? এটা হচ্ছে র্যাগনার ফ্রিশ নামক এক ব্যক্তি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন। কত সালে ভাগ করেন? 1833 সালে র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে ভাগ করেন। কে ভাগ করেন? কত সালে ভাগ করেন? র্যাগনার ফ্রিশ ভাগ করেন কত সালে? 1833 সালে। এখন আমরা সামষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে, কোন কোন বিষয়গুলোকে সামষ্টিক অর্থনীতি বলা হয়? সামষ্টিক অর্থনীতি কোন শব্দ থেকে এসেছে? সামষ্টিক। আমরা সামষ্টিক এবং বেসিক দুইটা বিষয় আলোচনা করব। সামগ্রিক, এই যে সামগ্রিক অর্থনীতি, প্রথম যে বিষয় সামগ্রিক অর্থনীতি। সামগ্রিক অর্থনীতি হচ্ছে, এটা ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ কি? যারা যারা জানো কমেন্টস করো তো। সামগ্রিক অর্থনীতির ইংরেজি শব্দ কি এবং গ্রিক শব্দ কি? সামগ্রিক অর্থনীতির ইংরেজি শব্দ কি এবং গ্রিক শব্দ কি? সামষ্টিক, এটার ইংরেজি শব্দ হচ্ছে কি? ম্যাক্রো। ঠিক আছে, ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো আর এটা গ্রিক শব্দ হচ্ছে মাইক্রোস। ম্যাক্রোস। ঠিক আছে, MAC ম্যাক্রোস। সামষ্টিক অর্থনীতি এসেছে ইংরেজি শব্দ ম্যাক্রো থেকে। ঠিক আছে, ইংরেজি শব্দ ম্যাক্রো থেকে এসেছে। আর এটার গ্রিক শব্দ হচ্ছে ম্যাক্রোস থেকে এসেছে। আর এই সামগ্রিক অর্থনীতি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে? এটা এমসিকিউ এর বহুপদীগুলোতে আসে। সামগ্রিক অর্থনীতি অবশ্যই সামগ্রিক বিষয়, জাতীয় বিষয়, সামগ্রিক, জাতীয়, সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা, সামগ্রিক সঞ্চয়, এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক অর্থনীতি আলোচনা করে। ঠিক আছে, অর্থাৎ অর্থনীতির যে শাখায় বড় এবং বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাকে বলা হচ্ছে সামগ্রিক অর্থনীতি। বড় এবং বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাকে বলা হচ্ছে সামগ্রিক অর্থনীতি। সামগ্রিক অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় ম্যাক্রো আর গ্রিকে বলা হয় ম্যাক্রোস। ঠিক আছে, ম্যাক্রোস থেকে এসেছে ম্যাক্রো শব্দটি।
এবং এই যে সামগ্রিক অর্থনীতি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক বিষয়, মানে সকলের বিষয়গুলো নিয়ে আলোচনা করে সামগ্রিক অর্থনীতি, ঠিক আছে, সকলের বিষয়গুলো নিয়ে আলোচনা করে। 2 নম্বর হচ্ছে এই যে জাতীয় বিষয় নিয়ে আলোচনা করে সামগ্রিক অর্থনীতি। সামগ্রিক যোগান নিয়ে আলোচনা করে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক সঞ্চয় নিয়ে আলোচনা করে সামগ্রিক অর্থনীতি। এবং এই যে সামগ্রিক অর্থনীতি এখানে আসলো, এখন আছে সামগ্রিক যোগান। 2 নম্বর কি সামগ্রিক অর্থাৎ না ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি অর্থ, এটার অর্থ হচ্ছে কি ছোট, ক্ষুদ্র বা হচ্ছে ছোট। অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র অথবা ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। অর্থনীতির যে শাখায় ছোট এবং ক্ষুদ্র বিষয়গুলো আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ঠিক আছে। এই যে ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ কি? ব্যষ্টিক, এটার ইংরেজি শব্দ হচ্ছে এমআই, মাইক্রো, ঠিক আছে। আর এটা এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রো এবং এসেছে মাইক্রোস থেকে, মাইক্রো এবং এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। এটার আমরা যদি আমরা এটার বৈশিষ্ট্যগুলো দেখি, এটা মানে বহুপদী যদি ক্ষেত্রে আসে, এটা কোন বিষয় নিয়ে আলোচনা করে? এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ছোট বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত চাহিদা নিয়ে আলোচনা করে কে? এই ব্যষ্টিক অর্থনীতি। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আয় নিয়ে আলোচনা করে, ব্যক্তির আয় নিয়ে, ব্যক্তির সঞ্চয় নিয়ে, ব্যক্তির সঞ্চয় নিয়ে, তারপরে ব্যক্তির চাহিদা নিয়ে আলোচনা করে কে? এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কি? অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং ছোট, ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো থেকে এসেছে, গ্রিক শব্দ হচ্ছে ম্যাক্রোস থেকে, ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত চাহিদা নিয়ে আলোচনা করে, একটা ব্যক্তির কি কি দ্রব্যের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি। দ্বিতীয়ত হচ্ছে আয় নিয়ে আলোচনা করে। 3 নম্বর হচ্ছে ব্যক্তির সঞ্চয় নিয়ে আলোচনা করে এবং ব্যক্তির চাহিদা নিয়ে আলোচনা করে। অনেকে বলতে পারে যেখানে এই যে ব্যক্তিগত, এই যে এখানে আয় রয়েছে বা সঞ্চয় চাহিদা রয়েছে, এখানেও চাহিদা রয়েছে, সঞ্চয় রয়েছে সামষ্টিকেও। এক্ষেত্রে দেখো যে এখানে যে ব্যষ্টিক অর্থনীতি ছোট বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক বিষয় যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, ব্যষ্টিক অর্থনীতি যেগুলো ব্যক্তি কেন্দ্রিক সেগুলো নিয়ে আলোচনা করে। অপরদিকে যে সামষ্টিক অর্থনীতি, সামগ্রিক অর্থনীতি রয়েছে, এটা কিন্তু সামগ্রিক মানে সকলের, সকলের বিষয়গুলো নিয়ে আলোচনা করে, মানে একটা রাষ্ট্রের যতগুলো জনগণ রয়েছে তাদের সকলের আয়, তাদের সকলের সঞ্চয়, তাদের সকলের যোগানকে নিয়ে আলোচনা করে। আবার ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে শুধুমাত্র ব্যক্তির আয়, সঞ্চয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা মোটামুটি শেষ। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্টস, দ্রুত কমেন্টস করো। মৌলিক অর্থনৈতিক সমস্যা, এখান থেকে আমাদের যে আমরা 2টা লেকচারে মোটামুটি ক্লাসটি শেষ করে দিলাম। এখান থেকে কি কোনো টপিকস আমরা মিস করে গেছি? লেকচার 2 মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। এই টপিক থেকে কি আমাদের কোনো প্রশ্ন আছে বা কোনো বিষয় কি মিস গেছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান এই বিষয় থেকে কোনো প্রশ্ন কারো যদি থাকে কমেন্টস করো। এই প্রশ্ন মানে এই টপিক থেকে কি কোনো টপিকস আমরা মিস দিয়েছি? আচ্ছা, মনে হয় সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। আর যদি কোনো টপিকস মিস যায় তো কমেন্টস করো, আমি কমেন্টসটি পরে দেখে পরবর্তীতে সব অধ্যায় কমপ্লিট করে দেওয়ার পর ওই টপিকসটা নিয়ে আলোচনা করব। তো আমাদের লেকচার 3 আসবে, অধ্যায় 2, অধ্যায় 2 আছে তোমার
আগামীকাল লেকচার 3, তবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে আগামীকাল অধ্যায় 2, যেটার নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টাতে সর্বোচ্চ লেকচার লাগতে পারে 3 থেকে 4টা লেকচার। 3 থেকে 4টা লেকচারে ভোক্তা উৎপাদকের আচরণ যে অধ্যায়টা রয়েছে এটা আমরা কমপ্লিট করে দিব। এসএসসি ব্যাচ 2025, 26, 27 যারা রয়েছে তারা সবাই এই ক্লাসটি করতে পারো। এখান থেকে মোটামুটি 2 থেকে 3টা দিক নির্দেশনা দিলেই অন্ততপক্ষে পরীক্ষায় কমন আসা সম্ভব। এখানে সৃজনশীল বেশি টাইপের আসে না। তো প্রথম অধ্যায় থেকে যে টপিকস গুলো থেকে সৃজনশীল আসবে সেগুলো আমি একটু বলে দেই। প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো সৃজনশীল আসবে, সৃজনশীলের টপিক প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলের টপিকগুলো আসে প্রথম অধ্যায়, সৃজনশীল প্রথম অধ্যায়ে যে টপিকস গুলো রয়েছে, যেমন আমাদের প্রথমে যে আমরা পড়ছি কি সুযোগ ব্যয়, তারপরে হচ্ছে তোমার পিপিসি রেখা, অর্থ ব্যবস্থা, এবং আরেকটা টপিক থেকে আসতে পারে যে এই যে এক্ষেত্রে এই 4টা টপিক থেকে মূলত সৃজনশীল প্রশ্ন আসে, যেমন সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় হচ্ছে 3টা, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আর একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। এই যে পিপিসি রেখা মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটা সৃজনশীল আসতে পারে। তারপরে যে অর্থ ব্যবস্থা পড়ছি 4টা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। এই 4টা টপিক থেকে সৃজনশীল আসতে পারে। এবং এই যে সামগ্রিক অর্থ ব্যবস্থা বা সামগ্রিক বা বেসিক অর্থনীতি, এক্ষেত্রে সৃজনশীল যদি মিস্টেক হয় সেক্ষেত্রে আসতে পারে। এক্ষেত্রে এই যে সামগ্রিক অথবা বেসিক অর্থনীতি এখান থেকে আসার সম্ভাবনা একেবারেই কম। তো আজকের লাইভটি যারা যারা করেছো আশা করি অনেক এই অধ্যায়ের যে কনসেপ্ট গুলো রয়েছিল, বেসিক যে কোশ্চেন গুলো বা বেসিক যে সংজ্ঞাগুলো বা বেসিক এমসিকিউ গুলো সবগুলোই হয়তো মোটামুটি কমপ্লিট হয়েছে যদি তারা এই ক্লাসগুলো করে থাকে। আর যারা ক্লাসটি শেষে এসে দেখেছো তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখার পর দ্বিতীয় ক্লাসটি দেখবা, তাহলেই বুঝতে পারবে। আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।